হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর প্রশ্ন সংকলন এর থার্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে, এখানে 3 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল এর অঙ্কের এই এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে আর ফলো করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে একের ক দাগে আছে 9.2 টাকার 2 টাকায় কত, 9.2 টাকায় কত টাকা আর কত পয়সা। তো টাকাকে পয়সা করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করি। তাহলে 9.2 টাকা, আমরা জানি 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে 9.2কে 100 দিয়ে গুণ করে ফেলি, তাহলে এটা পয়সা হবে। তো এখানে 9, এখানে 92, 1কে 92 1 দিয়ে গুণ করলাম আর দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার দশমিকের পরে একটা অঙ্ক ছিল, তাহলে একটা অঙ্কের আগে দশমিক বসাবো, এত পয়সা হচ্ছে। তাহলে 920 পয়সা, এখানে 900 পয়সা আর 20 পয়সা। তাহলে 900 পয়সাতে 9 টাকা আর 20 পয়সাতে 20 পয়সা, তাহলে 9 টাকা 20 পয়সা। একটি ইটের কয়টি প্রান্তরেখা থাকে? তাহলে ইট আগে আঁকতে হবে, তাহলে প্রান্তরেখা আঁকতে আঁকতে গুনতে হবে। তো আমার সাথে সাথে গোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আঁকার সময় না গুনলে পরে গুনে কটা প্রান্তরেখা আছে সেটা বলা বেশ একটু শক্ত ব্যাপার। তো আমি এখানে আঁকছি পরপর, তোমরা আমার আঁকের সাথে সাথে গুনবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে প্রান্তরেখা কিন্তু এখানে 12টা হলো, তাহলে প্রান্তরেখা লিখবো 12টি। তারপরে ঐকিক নিয়মে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক, এটা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বলি, বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। 30 থেকে 70-এর মধ্যবর্তী 16 এর গুণিতকগুলির গসাগু কত? তাহলে 16 এর গুণিতক যদি হয়, 16 এর গুণিতক 30 থেকে 16, তাহলে আগে দেখে নিই যে 16 এর গুণিতক কী কী আছে। তাহলে 30 থেকে 70, এর মধ্যে 16 এর গুণিতকগুলি হলো 16 দুগুণ 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80। তো 80 নেব না, 70-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 32, 48 আর 64, এখন এদের গসাগু করতে হবে। তো প্রথমে 32 দিয়ে 48কে ভাগ করি। 32 1কে 32, এটা 6, এটা 1, 16 দুগুণ 32, তাহলে এটা পেলাম 16। 16 দিয়ে আবার 64কে ভাগ করব। 4 ষোলং 64, তাহলে গসাগু সমান 16, তাহলে 16 গসাগু। এরপরে আছে যেখানে লেস দেন বা গ্রেটার দেন বসাতে হবে। তো কোনটা বড় কোনটা ছোট এইভাবে বলা যাবে না, কারণ নিচে এখানে 11 আছে, এখানে 17 আছে, উপরের সংখ্যা দুটো আলাদা, নিচের সংখ্যা দুটো আলাদা। তাহলে নিচের সংখ্যাকে সমান করে নিলে তবেই কিন্তু কোনটা ছোট আর কোনটা বড় বলা যাবে। সেই জন্য আমরা কি করব, আমরা 9/11 আছে আর এখানে 13/17 আছে, তাহলে এর উপর নিচে 17 গুণ করব আর এর উপর নিচে 11 গুণ করব, সমান 9 এবং 17 গুণ করতে হবে, এখানে গুণ করে বসাতে হবে। আর 11 এবং 17 গুণ করে বসাতে হবে, 11 13 গুণ করে বসাতে হবে, 11 আর 17 গুণ করে বসাতে হবে। তো
এখানে আছে 17, তাকে 9 দিয়ে গুণ। 7 নং 63, 3 হাতে 6, 9 একে 9, 9 আর 6 15। তাহলে এটা হলো সমান 153। আর 17 এবং 11 গুণ করছি, 17 একে 17, 17 একে 17, তাহলে এটা হলো 187। আর 11 আর 13 গুণ করে ফেলি, নিচে তো 187 হবে, বোঝাই যাচ্ছে, গুণ করলাম একবার, আর 11 আর 13 গুণ করে বসাবো। তাহলে এটা হবে 143। এবার কিন্তু আমরা বলতে পারছি যে 153 আছে আর এটা 143 আছে, এটা ছোট আর এটা বড়। তাহলে এই 9 এর 11 বড় ছিল, আর তাহলে 9 এর 11 এটা বড়, আর 13/17 এটা ছোট। তাহলে চিহ্ন বসিয়ে দিলাম, এটা গ্রেটার দ্যান চিহ্ন। একটি সরলরেখার উপর বিন্দুর সংখ্যা কত? এটা অসংখ্য। একটি সরলরেখার উপরে অসংখ্য বিন্দু থাকে। ঘড়িতে 4টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তাহলে ঘড়িতে যখন 4টে বাজছে, এখানে 12টা, এখানে 6টা, এখানে 3টে, আর এখানে 9টা। এখানে 1, 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 10, আর এখানে 11। তাহলে যখন 4টে বাজছে, এখানে ঘন্টার কাঁটা আছে, আর এখানে মিনিটের কাঁটা আছে। তাহলে এই কোণটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে একটা ঘর মোট 365 ডিগ্রি। তাহলে যদি 12 ঘর ঘোরে, 12 ঘর এখান থেকে শুরু করে যদি এক পাক ঘরে 360 ডিগ্রি হবে, তাহলে কি বলবো? 12 ঘরে মোট কোণ সমান 360 ডিগ্রি। 12 ঘরে মোট কোণ 360 ডিগ্রি। এখানে 1, 2, 3, 4, এখানে 4 ঘর। তাহলে 4 ঘরে কত কোণ সেটা বের করার বিষয়। তাহলে এটা 360 ডিগ্রি বাই 12, আর 1, 2, 3, 4, 4 ঘরে মোট কোণ সমান 360 ইন্টু 4 বাই 12। তাহলে 3 12 36, এখানে 3 অর্থাৎ 30, 3 4 12 অর্থাৎ 120। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ করবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। হর এখানে 12 আর 6 আছে, তাহলে হর দুটোকে সমান করতে হবে। একটা আছে 7/12, আর একটা আছে 11/16। তো এখন কি করব? এই 12 এবং 16 এর লসাগু করতে হবে। তো 12, 16, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। লসাগু হলো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো 3 4 12, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে 48 লসাগু। তো 12কে কত দিয়ে গুণ করলে 48 হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে 12কে
4 দিয়ে গুণ করলে 48 হয়, 4 বারং 48। আর এখানে 16কে এই 48 করতে হবে, তাহলে 3 গুণ করলাম, তাহলে 4 7 28 বাই এখানে 48, 3 11 33, তার 3 16 48। তাহলে এই দুটো ভগ্নাংশ পেলাম যাদের হর সমান, তাহলে হর বিশিষ্ট দুটি ভগ্নাংশে পরিণত করলাম। 9027 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল কত? অর্থাৎ বিয়োগ করতে হবে, বৃহত্তম সংখ্যা লিখতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, লিখে বিয়োগ করতে হবে। 9027 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 9 দিয়ে শুরু হবে, বড় সংখ্যা দিয়ে 9720, ও ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এটা 0 সবচেয়ে ছোট, কিন্তু 0 দিয়ে শুরু হলে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, সেই জন্য 2 দিয়ে শুরু করব, সমান 2, তারপরে 0 দেব 7 9। তাহলে এদের বিয়োগ করে ফেলি, 9720, তারপরে 27, এই 2079, 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10, হাতে থাকছে 1, 7 আর 8, 8 আর 4 দিলে 12, হাতে 1, 1 আর 6 দিলে 7, এবং 2 আর 7 দিলে 9, তাহলে 76 41 হলো। বিয়োগ করো 10 টাকা 5 পয়সা থেকে 7.75 টাকা। 10 টাকা 5 পয়সা, তাহলে দশমিক ভগ্নাংশ করে নিই, তারপরে বিয়োগটা করছি। তো 10 টাকা 5 পয়সা, আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে এখানে লিখব 10 টাকা, আর এই যে 5 টাকা 5 পয়সা আছে, 5 পয়সাকে 100 দিয়ে ভাগ করলে এটাকেও টাকা লিখতে পারবো। তাহলে সমান 10 যোগ 2, একের ভিতরে দুটো শূন্য আছে, তাহলে এমন জায়গাতে দশমিক বসাবো যেন দশমিকের পরে দুটো অঙ্ক থাকে। তাহলে 5 তো একা ছিল, তার আগে শূন্য দিয়ে দুটো অঙ্ক করে নিলাম, তারপরে ওখানে দশমিক বসালাম। তো এটা হলো 10.05 টাকা। তাহলে 10.05 থেকে আমাকে বিয়োগ করতে হবে 7.75। 10.05 থেকে বিয়োগ করব 7.75 টাকা, বিয়োগ চিহ্ন দিলাম, 5 আর 0 দিলে 5, 7 আছে, 7 আর 3 দিলে 10, 7 আর 3 দিলে 10, হাতে 1, 8, 8 আর 2 দিলে 10, তাহলে এটা হলো 2.30 টাকা, 2.30 টাকা। মানের অধক্রমে সাজাও, এখানে সংখ্যাগুলো আছে, মানের অধক্রমে সাজাতে হবে। তাহলে সংখ্যাগুলো প্রথমে লিখে নিই কী কী সংখ্যা আছে, তারপরে ভাবছি সংখ্যাগুলো নিয়ে কী করা যায়। তাহলে সংখ্যাগুলি হলো প্রথমে আছে 9.606, তারপরেরটা আছে 9.006, তারপরেরটা আছে 9.660, তারপরে 9.066। তাহলে আমি ঠিক নিচে নিচে লিখে নিলাম যাতে করে খুব ভালো তুলনা করা যায়। তো এখানে
মানের অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তাহলে সবচেয়ে বড় কোনটা দেখার জন্য প্রথম 9 9 9 সবার ক্ষেত্রে সেম আছে, দশমিকটাও ঠিক একই জায়গাতে আছে, দশমিকের পরে 3টে 3টে 3টে, প্রত্যেক ক্ষেত্রে দশমিকের পরে 3টে করে অঙ্ক আছে। এবার যদি দশমিকের পরেরগুলো দেখি আমরা, এটা 606, এটা শুধু 6, 660, 66। তাহলে এই যে ডান দিকের সংখ্যাগুলো, আমরা সবচেয়ে বড় এই 660, এখানে এটা প্রথম, তারপরে 606টা, এটা দ্বিতীয়, তারপরে 66, এটা তৃতীয়, তারপরে সবার শেষে এটা। তাহলে কি হলো, মানের অধক্রমে সাজালে প্রথম এটা বসবে, তারপরে এটা বসবে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই প্রথম লিখব দিস ওয়ান 9.660, তারপরে দিস ওয়ান 9.606, নেক্সট দিস ওয়ান 9.066, নেক্সট দিস ওয়ান 9.006। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ এর বর্গমূলের বর্গমূল হলো 3। তাহলে বর্গমূলের বর্গমূলের বর্গমূল 3, তাহলে কি হবে, 3কে দুবার বর্গ করব। তাহলে এখানে দেখো 3, 3 বর্গ 3 × 3, যাই হোক এখানে আমি এইভাবে লিখতে পারতাম 3, আচ্ছা আমি খাতায় লিখি বরং সেটাই ভালো হবে। তাহলে 3 বর্গ সমান 3 × 3, অর্থাৎ এটা হলো 9, আবার 9 বর্গ সমান 9 × 9 সমান 81। আর আমরা এক লাইনে কোনটা লিখতে পারতাম, আমরা লিখতে পারতাম 3 স্কোয়ার তার আবার স্কোয়ার, তাহলে এটা 3 × 3 = 9, তার স্কোয়ার 9 × 81, এভাবে লিখতে পারতাম। তো যাক এভাবে লিখবে। 3 খতে আছে শূন্যস্থান পূরণ করতে হবে। তো 63/72 সমান শূন্যস্থান বাই 16, 35/শূন্যস্থান। এখানে 72 আছে, কিন্তু 72টা 16 হয়ে গেল। এই অনুপাত এখানে সংখ্যা লিখব, তার সাথে 16 অনুপাত, এবং এখানে সংখ্যা লিখব 35-এর সাথে সেই সংখ্যার অনুপাত, 3টে অনুপাত সমান হবে। তাহলে এই অনুপাতটা আগে দেখে নিই কত আছে। 63/72। তো যদি আমি 3 দিয়ে কাটাকুটি করি, আচ্ছা 3 দিয়ে কাটাকুটি করলে 3 21 × 63, আর এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 24 × 72। বা আমরা ভালো করতাম যদি 9 দিয়ে কাটাকুটি করতাম, 9 দিয়ে কাটাকুটি করলে 7 নং 63, আর এটা হতো 8 নং 72। তাহলে এটা হলো 7/8। তো প্রথমে এই দুটো কাছাকাছি লিখব। এখানে আছে আচ্ছা 7/8, এটা সমান হতে হবে প্রশ্নচিহ্ন বাই 16। তাহলে এখানে কত বসবে, তাহলে আমরা 8 থেকে 16 পাওয়ার জন্য 2 গুণ করেছি, তাহলে 7 থেকে এই সংখ্যাটা পাওয়ার জন্য এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে 7 × 2 সমান 14/16, এটা হলো। এবার এটা, তাহলে এটা মানে 7/8, তাহলে এখানেও 7 অনুপাত করে 7/8 আসবে, অর্থাৎ 7/8 সমান যদি আমরা লিখি 35 বাই, এখানে কি লিখব জানি না, তাহলে 7 থেকে 35 পাওয়ার জন্য আমরা 5 দিয়ে গুণ করেছি, তাহলে 8কেও 5 দিয়ে গুণ করব, তাহলে পাবো 35, আর এখানে 5 × 8 = 40, তাহলে 35/40 হলো। তাহলে অতএব কী পেলাম আলটিমেটলি, 63/72
সমান এটা মানে 14/16 সমান 35/40। একশো 80 ডিগ্রি পরিমাপের কোণকে ড্যাশ বলে, আমরা বলি সরল কোণ। সরল কোণ বলা হয়। আর অর্ধ পরিসীমা সমান ড্যাশ প্লাস অর্ধ পরিসীমা সমান ড্যাশ প্লাস ড্যাশ। এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রটা উল্লেখ নেই, সেই জন্য এটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ যোগ করলে আমরা অর্ধ পরিসীমা পাই। আর টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেটা পরিসীমা পাই। তাহলে অর্ধ পরিসীমা আছে, সেই জন্য 2 দেবো না, কেবল দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেবো। একটি ঘনবস্তুর মাত্রা হলো 3। ঘনবস্তুর মাত্রা সবসময় 3 হয়, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 রকমের মান থাকে। তো 4-এর ক আছে, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগির কতদিন চলবে। তাহলে 1000টি মুরগি আনার পরে কতটা মুরগি হলো বা কত সংখ্যক মুরগি হলো সেটা প্রথমে লিখে নেওয়া যাক। তো এখানে লিখব যে 1000টি মুরগি আনার পর 1000টি মুরগি আনার পর মুরগির মোট সংখ্যা। আচ্ছা, প্রথম ছিল 4000 আর 1000 এনেছি, তাহলে এটা হবে 5000। তাহলে এখন মুরগি আছে 5000, আর 4000টি মুরগির খাবার 250 দিন চলছিল। তাহলে 5000টি মুরগির কত দিন চলবে সেটা বের করতে হবে। তাহলে লিখব কি, 4000টি মুরগির মজুদ খাবার চলে সমান 250 দিন। একটি মুরগির মজুদ খাবার চলে, এখানে কি, এখানে মজুদ খাবার না মুরগির সংখ্যা এবং মজুদ খাবার কতদিন চলবে তার মধ্যে বিপরীত সম্পর্ক। সেই জন্য আমরা যখন 4000-এর পরে 1 দিলাম, অর্থাৎ মুরগির সংখ্যা কমিয়ে দিলাম, তখন মজুদ খাবার কম দিন চলবে না, বরং আরও বেশি দিন চলবে, যেহেতু বিপরীত সম্পর্ক তাই। আর বেশি দিন চলবে বলে গুণ করছি এখানে 4000, কম দিন চলে ভাগ করতাম। আর এখানে 5000টি মুরগির মজুদ খাবার চলে, এখানে হবে 250 ইন্টু 4000, আর নিচে 5000, 1 2 3 1 2 3 5 50 5 50 250। তো 4 5 20, অর্থাৎ এটা 200 দিন চলবে। তো এখানে প্রশ্ন আছে যে ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে। তাহলে লিখব ওই মজুদ খাবারে মুরগিগুলির 200 দিন চলবে। নেক্সট আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রস্থ 28 মিটার এবং পরিসীমা। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেক জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। তাহলে দুটি জমিরই ক্ষেত্রফল বলা আছে সমান, সেই জন্য একটা জমির ক্ষেত্রফল বেরিয়ে গেলে প্রত্যেক জমির ক্ষেত্রফল আমরা বলতে পারবো। এটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, যে প্রথম জমির
দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, এখান থেকে প্রথম জমির প্রস্থ বের করতে পারবো। তাহলে প্রত্যেক জমির ক্ষেত্রফল পেয়ে যাব এর দৈর্ঘ্য প্রস্থ পেলেই গুণ করে। আর দ্বিতীয় জমির পরিসীমা বের করার সময় দ্বিতীয় জমিটির এখানে প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে, সেখান থেকে দৈর্ঘ্য পেয়ে যাব। আর দৈর্ঘ্য প্রস্থ জানলে ক্ষেত্রফলের সূত্র বসিয়ে, এই পরিসীমার সূত্র বসিয়ে পরিসীমা বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে এই যে প্রথম জমিটা আছে এর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, এখান থেকে প্রস্থ বের করে ফেলা। তাহলে লিখব প্রথম জমির দৈর্ঘ্য সমান 28 মিটার। আচ্ছা, পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর মান দেওয়া আছে 104 মিটার। তো যদি 2 না দিই বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 104, তাকে 2 দিয়ে ভাগ মিটার, অর্থাৎ 104-এর হাফ, এটা হলো 52 মিটার। তার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বের করতে পারবো। অর্থাৎ প্রস্থ সমান দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 52 হচ্ছে, তাহলে প্রস্থ সমান এই 52 থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করে দেব, 28 বিয়োগ করে দেব। তাহলে 52 তার থেকে বিয়োগ করছি 28, 8 আর 4 দিলে 12 হয়, হাতে 1, 3, 3 আর 2, তাহলে এটা হলো সমান 24 মিটার। তো দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম, এখন ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল তাহলে প্রথম এখানে ও দ্বিতীয় বলতে পারি, কারণ দুটি জমির ক্ষেত্রফল সমান। তাহলে প্রথম ও দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল 28 আর প্রস্থ বেরিয়েছে 24, গুণ করব আর এখানে লিখব বর্গমিটার। চার 8 32, 2 হাতে 3, 4 2 8, 8 আর 3 11, 8 2 16 6, 8 2 16 6 হাতে 1, 2 2 4 1 5, 2 7 6, তাহলে এটা হলো 672 সমান 672 বর্গমিটার। তাহলে এটা দুটি জমির প্রত্যেকটির ক্ষেত্রফল বেরিয়েছে। এবার আমাকে দ্বিতীয় জমির পরিসীমা বের করতে হবে। তো তার জন্য দিয়ে দেওয়া আছে, দ্বিতীয় জমিটির প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল এটা পেয়ে গেছি। তাহলে প্রস্থ আর ক্ষেত্রফল থেকে আমি দ্বিতীয় জমির দৈর্ঘ্য পেয়ে যাব। তো দ্বিতীয় জমির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান ক্ষেত্রফল, আর এটা সমান এখনই বের করলাম আমরা 672 পেয়েছি বর্গমিটার। তো প্রস্থ এখানে দেওয়া আছে বা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে এখানে 21 মিটার, সমান 672 বর্গমিটার। তাহলে বা দৈর্ঘ্য সমান 672, তাকে 21 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত মিটার পাবো।
3 একুশ 63, 21 দুগুণ 42, তাহলে এটা সমান 32 মিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 32 মিটার, তাহলে পরিসীমা পেয়ে যাব। অতএব পরিসীমা, এটা দ্বিতীয় জমি চলছে, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2, দৈর্ঘ্য 32 প্লাস প্রস্থ 21 মিটার, 2 ইন্টু 32 আর 21 যোগ করে বসাতে হবে। তো এখানে লিখলাম 32, এখানে লিখলাম 21, এটা 3, এটা 5, 53 মিটার, আর 53 ডবল হচ্ছে 106 মিটার। তো এটা হলো দ্বিতীয় জমির পরিসীমা, আর জমি দুটি ক্ষেত্রফল আমরা বের করেছি 672 বর্গ মিটার করে। যদি 4 জন লোক 4টি চেয়ার 4 দিনে তৈরি করতে পারে, তবে 40 জন লোক 40টি চেয়ার কত দিনে তৈরি করতে পারবে? এটাও ঐকিক নিয়মে করব। চারজন লোক 4টি চেয়ার তৈরি করে, চারজন লোক 4টি চেয়ার তৈরি করে 4 দিনে। আমাকে বের করতে হবে যে 40 জন লোক 40টি চেয়ার কত দিনে তৈরি করতে পারবে। তো 4টাকে আমার 40 করতে হবে, তাহলে এটাকে চেঞ্জ করি, প্রথমে 1 করি। একজন লোক 4টি চেয়ার তৈরি করে, তাহলে 4 জন লোক 4টি চেয়ার তৈরি করছিল 4 দিনে, এখন লোক 1 জন হয়ে গেছে, তাহলে দিনটা আরও বাড়বে, অর্থাৎ 4 দিনে পারবে না, আরও বেশি দিন সময় লাগবে। সেই জন্য এই 4টা এর সাথে গুণ করলাম, গুণ করলে বেশি হয়। এবার 40 জন লোক 4টি চেয়ার তৈরি করে, এটা দেখো 4 ইন্টু 4 আগে ছিল, এবার 40 জন লোক চলে এসছে, তাহলে দিন সময় অনেক কম লাগবে, সেই জন্য 40 দিয়ে ভাগ করে দিলাম। 40 জন লোক এবার একটি চেয়ার তৈরি করবে, তাহলে একটি চেয়ার তৈরি করতে কম সময় লাগবে, যেখানে 4টি চেয়ার তৈরি করতে এই সময়টা লাগছিল, তো একটি চেয়ার তৈরি করতে কম সময় লাগবে, সেই জন্য 4 দিয়ে ভাগ করে দিতে হবে। আর 40 জন লোক এবার 40টি চেয়ার তৈরি করবে, তাহলে চেয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে, সুতরাং সময়টা অনেক বেশি লাগবে, তাহলে 4 ইন্টু 4, আর 40টা চেয়ার তৈরি করতে হবে, তাহলে 40 দিলাম বাই 40 ইন্টু 4, তাহলে 40 40 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, তাহলে এটা সমান 4 দিনে, তাহলে সময় লাগবে 4 দিন। দুপুর 2টার সময় 3 ঘন্টা, দুপুর 2টার সময় 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট ও 40 মিনিট অন্তর বাজে, কখন আবার ঘন্টা 3টে একসঙ্গে বাজবে? তাহলে 20 30 40 এর লসাগু করে নেব, তাহলে লসাগু করলে যত হবে তত মিনিট পরে আবার ঘন্টা 3টে একসঙ্গে বাজবে। তাহলে লিখব 20 30 ও 40 এর লসাগু করে পাই 20 30 ও 40 এর লসাগু করে পাই। দশ 15 দুগুণ 30, 20 দুগুণ 40, 5 দুগুণ 10, 10 10 দুগুণ 20, তারপরে 5 দিয়ে দিলে 5 1 5, 3 5 15, 5 দুগুণ 10, তাহলে লসাগু হচ্ছে 2 2 5, 3 2, একটা নেব না
কারণ 1 গুণ করলে কিছু পাল্টায় না, সেই জন্যে। 3 দুগুণে 6, 5 ছক 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে 120 বেরোলো, অর্থাৎ 120 মিনিট পরে আবার একসঙ্গে বাজবে। তো কখন আবার ঘন্টা 3টে একসঙ্গে বাজবে, কখন জিজ্ঞাসা করছে। তো আমার বেরোলো 120 মিনিট। তাহলে 120 মিনিটকে আমি ঘন্টা ও মিনিটে পরিণত করার চেষ্টা করি। তাহলে 120, 2 দিয়ে 60 দুগুণে 120, তাহলে এটা হলো 2 ঘন্টা। তো একসঙ্গে বেজেছিল দুপুর 2টার সময়। তাহলে আবার একসঙ্গে বাজবে আবার ঘন্টা 3টে একসঙ্গে বাজবে কখন? তাহলে দুপুর 2টোর পর 2 ঘন্টা, অর্থাৎ 4টে। আবার 4টের সময়, এখানে লিখে নিই, এখানে লিখব দুপুর 2টো প্লাস 2 ঘন্টা সমান বিকাল 4টে। তাহলে আবার বিকাল 4টের সময় ঘন্টা 3টি একসাথে বাজবে। পাঁচের দেখা আছে সরল করো, এই সরল করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সেই জন্য প্রত্যেক জায়গাতে আমি কাজ করতে পারি। সমান 4, 6 থেকে 3 বিয়োগ করলে 3, মাইনাস 4, 10 আর 5 15, প্লাস 6 ইন্টু 8 ইন্টু 7 থেকে 2 বিয়োগ করলে 5, প্লাস 9 ইন্টু, আচ্ছা তাহলে এখানে একটা ব্যাপার আছে, বিওডি এমএএস যে নিয়ম আছে, বিওডি প্রথমে ভাগ করে নিতে হবে, তারপরে গুণ করতে হবে। তাহলে এখানে ভাগ করলে 4/3 আসছে। 3 4 12, মাইনাস 4 15 60, প্লাস 5 8 40, 6 ইন্টু 40, প্লাস 3 3 9, 3 3 4 12, সমান 12। আচ্ছা 12 12 থাক, এখানে 12 হলো, মাইনাস 60, প্লাস 4 6 24, তাহলে হলো 240, প্লাস 12। তাহলে যেগুলো যোগ চিহ্ন আছে আগে যোগ করে নেব। 12 12 24, আর এখানে 240 যোগ চিহ্ন আছে, তাহলে 240 আর 12 12 24, এখানে 4, এখানে 6, এখানে 2, তাহলে 264, তার থেকে 264, তার থেকে বিয়োগ করব 60, তাহলে এটা হলো 204। চিত্রসহ সংজ্ঞা দাও, সমরেখ বিন্দু, সমকোণী ত্রিভুজ আর বর্গক্ষেত্র। সমরেখ বিন্দু, তাহলে 3 বা ততোধিক বিন্দু একই সরল রেখায় অবস্থিত হলে
বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। তো যদি ছবিতে দেখাই, এই সরল রেখা আঁকলাম, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এই এ বি সি বিন্দু তিনটি সমরেখ বিন্দু। তারপরে আছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, ব্র্যাকেটে লিখলাম 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। যদি ছবি আঁকি দেখতে এরকম হবে। এর এই কোণটা সমকোণ। তারপরে আছে বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এখানে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। তাহলে 6-এর 3টে হয়ে গেল। এরপরে স্কুল নাম্বার 4 আছে। তো স্কুল নাম্বার 4 পরের ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।